মানি মেন মাসেল 3Ms এর জায়গাটায় নারীদেরকে তো ওই জায়গাতে একটু ধাক্কা খেতে হয়, কারণ এখনকার যে নির্বাচনী ব্যবস্থা আমরা যদি বলি সারা দেশে কিন্তু এভাবে বিদ্যমান। আমার মাকে আজকে পর্যন্ত আমি বলতে পারিনি আমার ভাই গুম হয়ে যাওয়ার পরে তো ফেরত আসেনি, সে যদি জীবিত না থাকে কোন দিন পর্যন্ত উনি জীবিত ছিল সেই উত্তরটা আমার মাকে কিন্তু আমি দিতে পারিনি। ভাইরা কি জানতো কি না যে আমরা জীবন বাজি রেখে তাদেরকে বের করে আনার জন্য কষ্ট করে যাচ্ছি এবং সারা জীবন করে যাব। নিজের ভাইকে আনতে পারিনি, আমার মায়ের কাছে ফিরে দিতে পারিনি, তার সন্তানের কাছে দিতে পারিনি। যেই সন্তানরা আমাকে এখন জিজ্ঞেস করে তুই বুকু আমরা কি কখনো ফিরে পাবো। আন্দোলনের রাজপথ থেকে জাতীয় সংসদ, এই যাত্রা সহজ ছিল না। সংগ্রাম, বিতর্ক, রাজনীতি, স্বপ্ন আর বাস্তবতার গল্প নিয়ে আজ আমাদের মুখোমুখি হয়েছেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপু, আপনাকে মানুষ আন্দোলন কর্মী হিসেবে চিনেছিল, এখন আপনাকে চেনে সংসদ সদস্য হিসেবে। আপনি আসলে কোন পরিচয়টা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন? যদি বলতে চাই যে আন্দোলন কর্মী বা রাজপথে দেখেছে অধিকার আদায়ের জন্য, তখনকার রাজপথে থেকে মায়ের ডাকের হয়ে কাজ করেছি। এখন সংসদে আছি, এটা মহান দায়িত্ব একটা বাংলাদেশের জন্য, এটা অনেক অত্যন্ত সম্মানের জায়গা। সেই জায়গা থেকেও কিন্তু মানুষের জন্যই করা, দুইটা জায়গা থেকে যদিও পথটা ভিন্ন, লক্ষ্যটা একই আসলে, যে মানুষের অধিকারের জন্য কাজ করা, ন্যায় বিচারের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। এমপি হওয়ার পর আপনার জীবনে আসলে পরিবর্তন এসেছে কিনা? আমি বলবো যে কাজের ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আসছে। প্রথমবার মহান সংসদে সংসদ সদস্য হিসেবে সবকিছু একদম কাছ থেকে দেখা, হাতে কলমে শিখতে হচ্ছে, তো এইটা একটা ভিন্নতা। বাট রাজনীতির প্রেক্ষাপটগুলো বা পরিস্থিতিগুলো এইগুলো তো আগে থেকেই হয়তো পরিচিত ছিল, তো সেই জায়গা থেকে। আর আমি অনেকটা সময় কাজ করেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এই সেক্টরে, 18 বছরেরও বেশি সময় মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেছি, প্রায় 13 বছরের বেশি হলো এখন। তো সেই জায়গা থেকে একেবারেই ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু সেখান থেকে পুরো দেশের জন্য করার অনেক বড় একটা সুযোগ, এটাকে খুব ভালোভাবে দেখছি। আর যেটা মনে হচ্ছে যে আগের কাজটা হতো হয়তো ভিন্ন ভিন্নভাবে, তো এখন একত্রিতভাবে সবকিছু করার একটা সুযোগ পাচ্ছি। রাজনীতিতে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? আমি যদি বলি আমার দেশের, অবশ্যই আমার সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একজন নারী হিসেবে যেই পরিস্থিতি থেকে তিনি রাজনীতি শুরু করেছিলেন, হাল ধরেছিলেন রাজনৈতিক এত বড় একটা দলের, এবং মানে তিনি প্রত্যেকটা পদে যেখানে ছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে, বিরোধী দল হিসেবে, এত সুন্দরভাবে সুনিপুণভাবে তিনি সেই জায়গাটাতে সফল হয়েছিলেন। এটা অবশ্যই আমার জন্য অনুকরণীয়, এবং আদর্শটাকে, তার নীতিটাকে আসলেই অনুসরণ করে কাজ করতে চাই। রাজনীতিতে এসে সবচেয়ে বড় ধাক্কা কোথায় খেয়েছেন? রাজনীতিতে আসার আসলে যখন থেকে মানবাধিকার নিয়ে কাজ করি তখনও আমরা পরোক্ষভাবে কিন্তু রাজনীতির প্রেক্ষাপটের মধ্যেই কাজ করেছি। সরকারের তখন ভীষণ রকম বিগত ফ্যাসিস্ট সরকারের যেই রাষ্ট্রীয় অত্যাচার, নিপীড়ন রাষ্ট্রীয় বাহিনী দ্বারা যখন সমালোচনাগুলো করেছি, যখন আন্দোলন করেছি, বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছি, তখন কিন্তু সরাসরি সরকারের সাথেই যুদ্ধটা হয়েছে, বিগত সরকারের সাথে। তো তখন থেকেই আসলে আমরা যদি মানে রাজনৈতিক পদ পদবী থেকে রাজনীতি করা না, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই পড়ে গেছি আমরা। আর অ্যাক্টিভলি যখন নির্বাচন শুরু হবে, এই সময়টাতে যখন মনোনয়ন নিয়ে কাজ করতে যাওয়া, সেইখানে প্রথমেই আমার মনে হয়েছে যে আমার সম্মানের জায়গাটা আসলেই অনেকটা আমার কাছে মনে হয়েছে, আমি রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ, আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞ, ঢাকা শহরের মতো একটা কেন্দ্রে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। এই সমাজে, যেখানে পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু এখনো, তো সেই জায়গাটা থেকে একটা নারীর জন্য এরকম জাতীয় নির্বাচন করা,
এটার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখন ওই লড়াইটাতে যখন যাই তখন আমি দেখতে পাই যে প্রচণ্ড রকম সোশ্যাল অ্যাসাল্টের শিকার হতো সোশ্যাল মিডিয়াতে। তো যেটা আগে ভিন্ন আকারে ছিল হয়তো এটা বিকট আকারে সামনে আসা শুরু করলো। তো আর নারী, আপনারা জানেন যে মানি ম্যান মাসেল 3Ms এর জায়গাটায় নারীদেরকে তো ওই জায়গাতে একটু ধাক্কা খেতে হয়, কারণ এখনকার যে নির্বাচনী ব্যবস্থা আমরা যদি বলি সারা দেশে কিন্তু এভাবেই বিদ্যমান। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে প্রেক্ষাপটটা আমার জায়গাতে ভিন্ন। তো সেই জায়গাটাতে তারপরে এইটার পরে আমার মনে হয়েছে যে প্রত্যেক গ্রুপ বলেন, ব্যক্তি বলেন, যারা বিগত সময় থেকে রাজনীতিতে, তারা মনে করে যে এইটা মনে হয় একটা থ্রেট বা এরকম একটা অনুভূতি তাদের ভিতরে কাজ করে, এবং এটা প্রত্যেক জায়গাতেই বোধহয় করে। তো সেইখান থেকে মনে করেন সকলকে একত্রিত করে নিয়ে নির্বাচন করে ফেলাটা, তো সেই জায়গা থেকে আমি শুকরিয়া জানাই আল্লাহর কাছে সবসময়। বিগত সময় যখন রাজপথে ছিলাম, বাংলাদেশের মানুষ সাথে ছিল, নির্বাচনে যখন সাধারণ মানুষ পাশে ছিল, এখন যখন মানুষের জন্য কাজ করছি সর্বস্তরের নাগরিক মানুষদেরকে নিয়েই কাজ করছি। আপনারা শুনে ভোট নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল, সে বিষয়ে আসলে আপনি কি বলবেন? আমি চেয়েছি একটা স্বচ্ছ নির্বাচন জনগণকে দিতে, এবং আমি আমার জায়গা থেকে সম্পূর্ণভাবে সেটা করতে সক্ষম হয়েছি। আমি চেয়েছি সকল মানুষ ভোট কেন্দ্রে আসুক, যে ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেনি সেটা যেন স্বাচ্ছন্দ্যে করতে পারে মানুষ। এবং আমি দেখেছি প্রত্যেক স্তরের মানুষ এসেছে ভোট দিতে। যেগুলো নিয়ে বিতর্ক হয়েছে নির্বাচনের আগের দিন রাত পর্যন্ত, মাঝরাত পর্যন্ত অনেক কেন্দ্রে দেখা গেছে বিরোধী দলের যে প্রার্থী তিনি টাকার ব্যাগ নিয়ে অনেকগুলো নির্বাচনী কেন্দ্রে গেছেন, এগুলো নিউজে এসছে অনেকগুলো জায়গায়। কিছু কিছু জায়গায় ব্যালটের সিল পাওয়া গেছে আগের দিন রাতে, এবং তাদের লোককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। দিনের বেলা কিন্তু আপনারা একসঙ্গেই ভোট কেন্দ্রে গিয়েছিলেন, কিন্তু রাতের দৃশ্যপটটা একেবারেই ভিন্ন। সেই জায়গা থেকে আসলে বলতে হয় যে আমি বলবো যে আমি স্বচ্ছতার সাথে মানুষকে এটা দিতে চেয়েছি যে ভোটাধিকারটা তারা প্রয়োগ করুক, কারণ এই ভোটাধিকারের জন্যই কিন্তু বিগত সময়ে এই ফ্যাসিস্ট সরকার মানুষদেরকে গুম করেছিল, খুন করেছিল, এই শুধুমাত্র ক্ষমতায় থাকার লোভে এই মানুষের ভোটাধিকার হরণ করে। সেই জায়গা থেকে একজন যখন আমি মানবাধিকার কর্মী থেকে যখন আমি রাজনীতিতে এসেছি, আমার নিশ্চিত করা দরকার ছিল যে এখানে একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট নির্বাচন হোক। আমার জায়গা থেকে আমি সর্বাত্মকটা করেছি এবং জনগণ সেটা জানে। তো আমি চাবো যে এই আস্থাটুকু নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে। আর কারচুপির নির্বাচন করলে আসলে শুধুমাত্র যদি মনে করেন যে সাময়িক সময়ের জন্য ক্ষমতায় যাওয়া যায়, কিন্তু সত্যটা কিন্তু সামনে চলে আসে। এবং জনগণ এখন এই পরিবর্তন জুলাইয়ের পরে কিন্তু এই পরিবর্তিত বাংলাদেশে জনগণ জানে যে কিভাবে কে কাজ করে যাচ্ছে, কার নেতৃত্ব কেমন, জনগণের সাথে থেকে পাশে থেকে কারা কতটুকু কাজ করতে পারছে। তো সেই জায়গা থেকে আমার জায়গাটা আসলে ক্লিয়ার ছিল আমার মনে হয় পাবলিকের কাছে। ফলাফল যেভাবেই আসুক না কেন, কাজ তো এখনো করে যাচ্ছি, ইনশাল্লাহ কাজ সামনেও করে যাব। প্রতিযোগিতাটা ভালো কাজের মধ্যে নিয়ে আসবো, সেটা হোক, এটাই চাই। আগামী 10 বছরে নিজেকে কোথায় দেখতে চান? অবশ্যই বাংলাদেশের মাটিতে দেখতে চাই, বাংলাদেশের মানুষের মাঝে থাকতে চাই। আমার দেশ, আমার জন্মভূমি আমার জন্য অনেক প্রিয়, এবং সারা জীবন আসলে তাদের জন্য কাজ করে যেতে চাই। মৃত্যুর পর মানুষ সানজিদা ইসলাম তুলিকে আসলে কিভাবে চিনুক বা কিভাবে মনে রাখো? মানে আমার মনে হয় আমি হয়তো সারা জীবন কাজ করতে পারবো না, আমি যতদিন কাজ করব আমার জানাজাতে যেন অনেক মানুষ হয়, মানুষের ভালোবাসাটা যেন সেরকমই থাকে, মানুষের ভালোবাসাটা এরকমভাবেই পেতে চাই। আমার যেদিন শেষ যাত্রা থাকবে, আমার যেদিন জানাজা থাকবে, সেখানে যেন সব মানুষ আমার জন্য হাত তুলে, আমি সেইভাবে কাজ করতে চাচ্ছি।
আপু একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে আপনি নিজেও একজন গুম হওয়া পরিবারের সদস্য, তো সেই জায়গা থেকে এখন আপনি এমপি হয়েছেন। তো এখন যদি কোনো গুম হওয়া পরিবারের ব্যক্তি আপনার সামনে আসে, তাহলে তাকে আপনি আসলে কি বলবেন? গুম হওয়া পরিবাররা কিন্তু আমরা একসাথেই থাকি মায়ের ডাকে। গত দিনও ছিল, আজকেও আমার সাথে একজন ছিল, আমাদের আরেকটা পরিবারের বোন, এবং আমরা প্রতিদিনই কিন্তু আমাদের দেখা হয়। এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা, বিগত 14 বছরে এটা একটা পরিবার আসলে। তো সেই জায়গাটা একটা শেল্টার আমাদের জন্য। আপনি যদি বলেন এটা মেন্টাল কাউন্সিলিং বলেন, আমাদের সব কিছু শেয়ার করার জায়গা এটাই। আমাদের বিচার লাগবে, আমাদের ন্যায় বিচার লাগবে, আমরা কোন জায়গায় আছি, আমাদের এই পরিবারগুলোর পুনর্বাসনের ক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে, এগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই কথা বলি, প্রতিদিনই আমাদের মধ্যে কথা হয়। রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে, যে এই যে বিগত দেড় যুগেরও বেশি সময় যে বলপূর্বক গুমের শিকার পরিবারগুলো, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে, তাদের পুনর্বাসনের ব্যাপারে আর কি কি উদ্যোগ নেওয়া যায় সরকারের সাথে কাজ করে আমরা যেন এগুলো বের করে আনতে পারি, এগুলো নিয়ে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে। আপু আমরা একদম শেষের দিকে আছি, একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আপনার ভাইকে তো এখনো পাওয়া যায়নি, তো আপনি তো প্রথম থেকেই মাঠে কাজ করে যাচ্ছেন, তো এখন এই যে এমপি হওয়ার পর একটু হলেও তো পরিবর্তন এসেছে, তো ওই জায়গা থেকে আপনি আসলে কি আশা করছেন, বা আপনার বাসা থেকে যেমন আপনার ভাইয়ের ছেলে মেয়ে বা আপনার মা আপনাকে প্রশ্ন করে কিনা বা কি বলে আসলে? ওই জায়গাটা একেবারে যেরকম ছিল 2013 সালের 4th of December আমার ভাইকে নিয়ে যাওয়ার পর থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটাতেই রয়ে গেছি। আপনাকে আমি যেটা বললাম, ইনকোয়ারি কমিশন কিন্তু প্রত্যেকটা সত্য তথ্য এখনো পর্যন্ত ফ্যামিলিগুলোর কাছে আনেনি। আমার মাকে আজকে পর্যন্ত আমি বলতে পারিনি, আমার ভাই গুম হয়ে যাওয়ার পরে তো ফেরত আসেনি, সে যদি জীবিত না থাকে কোন দিন পর্যন্ত উনি জীবিত ছিল, সেই উত্তরটা আমার মাকে কিন্তু আমি দিতে পারিনি এখন। তো আমাদের অবস্থা, গুম হয়ে যাওয়ার পর আমি বললাম না যে একজনকে গুম করেন আসলে, এটা হচ্ছে পরিবারের সবাইকে, এটা যত পরিবার, হাজারো পরিবার আছে আমাদের, সকলকে এই ট্রমার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এবং এটা জেনারেশন বাই জেনারেশন এই পোস্ট জেনারেশন ট্রমাটা কাজ করে যাচ্ছে। আপু এরকম কি মনে হয় যে একজন নারী হিসেবে আপনি এমপি হয়েছেন, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, তো সেই জায়গা থেকে কখনো এরকম মনে হয় কি না যে দিন শেষে আপনার ভাইকে আপনি পাননি, এই যে এই বিষয়টা? সবসময় মনে হয় দিন শেষে যখন বসি, জায়নামাজে বসি, হাত তুলি, যখন আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমাদের আন্দোলনের জন্য, হয়তো অনেক মানুষ জীবিত ফেরত এসছে, বাট যারা হাত ধরে রাজপথে দাঁড়িয়েছিলাম, মেয়েরা, নারীরা, আমি জানি না এশিয়াতে এরকম আর কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, বোনরা, স্ত্রীরা, মায়েরা, সন্তানেরা আমরা দাঁড়াতাম একসাথে, এবং দীর্ঘ একটা পথ, দেড় যুগেরও বেশি সময় কিন্তু আমরা পার করে এসেছি হাতে হাত ধরে এই রাজপথে দাঁড়িয়ে। তো এখন যখন নিজেদের দিকে তাকাই, তখন মনে হয় যে রাজপথে যখন হয়তো র্যাব অফিসের সামনে দাঁড়াতাম বা যে রাস্তায় দাঁড়াতাম, আমাদের স্লোগানগুলো, আমাদের আওয়াজগুলো আসলে আমার ভাইদের কান পর্যন্ত গিয়েছিল কিনা, দেয়াল ভেদ করে ওইখানে তো আমার মায়েরা অপেক্ষা করতো, এবং সেটার ভিতরে এখন দেখতে পাই আমরা আয়না ঘর, যেখানে হয়তো তাদেরকে রাখা হয়েছিল। ভাইরা কি জানতো কি না যে আমরা জীবন বাজি রেখে তাদেরকে বের করে আনার জন্য কষ্ট করে যাচ্ছি এবং সারা জীবন করে যাব। নিজের ভাইকে আনতে পারিনি, আমার মায়ের কাছে ফিরে দিতে পারিনি, তার সন্তানের কাছে দিতে পারিনি, যেই সন্তানরা আমাকে এখন জিজ্ঞেস করে তুই ফুপু আমরা কি কখনো ফিরে পাবো, তো সেই উত্তরটা হয়তো দিতে পারি না, কিন্তু হেরেও যাই না, কারণ যখন মনে হয় আমার ভাইরাও বাংলাদেশের জন্য লড়াই করেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই ছিল তারা সম্মুখ সারিতে, এই জন্যই তাদেরকে নিয়ে গিয়েছি। তাদেরই বোন হিসেবে যখন কাজ করছি, তো বাংলাদেশের জন্য কাজ করছি, সেখান থেকে মনে হয় অনেক ভাই জীবিত ফেরত এসছে, এবং বাংলাদেশটাকে আমরা তাদের স্বপ্নে দেখা সেই বাংলাদেশ যেন করতে পারি। আপু আপনাকে অনেক ধন্যবাদ মানবজমিনকে সময় দেওয়ার জন্য।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী আয়োজন দেখতে মানবজমিনের সঙ্গে থাকুন। ধন্যবাদ।